এটা কিন্তু ইটস এ সাইকোলজিক্যাল। যেমন অন্যদিকে উনি যেমন বলছেন যে যারা বেশি শক্তিশালী তারা দৌড়ঝাঁপটা কম দেয়, আবার যখন শক্তিহীন হয়ে পড়ে তখন কিন্তু সেটাকে ওভারকাম করার জন্য ইউ সামটাইমস গো ফর ডেসপারেশন। আমি সেই কথাতে যাচ্ছি না, এটা জাস্ট আমি বলার জন্য বললাম যে মেইন জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে যে এই পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু যদি কেউ মনে করে যে সরকার করেছে বা ইচ্ছে করে করেছে, এটা ঠিক না। এখানে আপনারা জানেন যে একটা ফিফথ অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট, এটা কিন্তু জাজমেন্টটা হয়েছিল নট ডিউরিং দিস গভর্নমেন্ট ফার্স্ট, এটা হয়েছে কিন্তু বিএনপি সরকারের সময়। এবং বিএনপি সরকারের সময় যখন হয়েছে তখনও ফিফথ অ্যামেন্ডমেন্ট ফিফথ অ্যামেন্ডমেন্ট কারণ এখানে কিভাবে দিস অলসো কামস ইন। তো ফিফথ অ্যামেন্ডমেন্টে আপনার এই জাজমেন্টটা হয়েছে কিন্তু অনেকে ভুলে যান, অনেকে মনে করেন এবং অনেকে বোঝাবার চেষ্টা করেন যে এইটা সরকার কোনো মতো ম্যানিপুলেট করে এই জাজমেন্ট এনেছে, কিন্তু এই জাজমেন্টটা ইনিশিয়ালি হাইকোর্ট ডিভিশনে এই আমাদের যিনি জাস্ট ইমিডিয়েট পাস যিনি চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তিনি তখন হাইকোর্টে ছিলেন, উনি জাজমেন্টটা দিয়েছিলেন ডিউরিং বিএনপিস রেজিম, এবং তখনও 1.5 বছর বাকি ছিল। ওনারা কিন্তু সেগুলোর এটাকে ফলো আপও করেননি। আজকে হয়েছে কি, এখন এই জাজমেন্টটা হয়ে গেল। জাজমেন্ট যখন হয়ে যায়, একটা জাজমেন্ট যখন আসে, তখন আমাদের এই সংবিধান, আমাদের তো সংবিধানের মধ্য দিয়ে যেতে হবে, যাই করি হোয়াট এভার আই মে নট এগ্রি উইথ হিম, হি মে নট এগ্রি উইথ মি, বাট সো লং দিস ইজ দেয়ার উই হ্যাভ টু ফলো দিস। এই সংবিধানে 111 ধারায় আছে যে ওয়ান্স দ্য অ্যাপিলেট ডিভিশন অর এনি কোর্ট গিভস এ ডিসিশন যে হাইকোর্ট দেখ বা ইয়ে দেখ, তার নিচের যে সাবঅর্ডিনেট কোর্টস যেগুলো আছে সেগুলো তারা মানতে বাধ্য। অফকোর্স ইজ নট ম্যান্ডেটরি অন দ্য পার্লামেন্ট, আমরা মানতে বাধ্য নই, এবং নাইদার it is on the administration. Administration is supposed to help them in execution of the orders. This is what is 111. তো এখন যখন একটা কনস্টিটিউশনাল ওনারা কতগুলো প্রনাউন্সমেন্ট করলেন, ওকে, এবং সেখানে এবং দিস দ্য রেডিক্যাল প্রনাউন্সমেন্টস, যেখানে ফিফথ অ্যামেন্ডমেন্টের অনেক যেই অ্যামেন্ডমেন্টগুলো করেছিল, যে বড় বড় অ্যামেন্ডমেন্ট করেছিল, সেগুলো করে ওনারা 1972 যেই আর্টিকেলগুলো ছিল সেগুলোকে ওনারা রিভাইভ করে দিলেন। So what was the alternative for the government? Government has to act on it. এবং সেই জন্য একটা কমিটি করলো। সাধারণত এইসব অবস্থায় সাধারণত কমিটি করা হয় না। সাধারণত আগে যেসব অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা দেখেছি সরকার এই আইন মন্ত্রণালয় থেকে করে ওটা ক্যাবিনেটে নিয়ে সোজা পার্লামেন্টে আসে, পার্লামেন্টে আপনার যে 142-তে যে ধারাগুলো আছে সেইভাবে তারা পাস করিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেছে। কিন্তু এইবার আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো কাজ করেছেন, তিনি একটা কমিটি করলেন, যে কমিটিতে প্রথমে বিএনপিকে একজন দিয়েছিলেন, পরে ওনারা যখন আপত্তি করলেন তখন তাদেরকে দুজনের কথা বলা হলো যে আপনারা দুজন ওখানে থাকেন। আমার একটি প্রশ্ন, আমি যদি ওই কমিটিতে বসি, ডু আই কমিট এনিথিং? আই ডোন্ট কমিট এনিথিং। আমি সেখানে যাব আমার কথা বলার জন্য, ঠিক আছে? আমি যদি ওখানে কথা বলতে না পারি, আমি যদি ওখানে কথা বলতে দেওয়া না হয়, আমি তো সেটা বাইরে এসে বলতে পারছি, আমি জনগণকে জানাতে পারছি। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? আমার কথা হচ্ছে এই যে আমরা ধরে নিই যে নন পার্টিসিপেশন, এই নন পার্টিসিপেশন থেকে আজকে হলো কি, যেই জিনিসটার জন্য করা হয়েছে, দ্য ডায়ালগ উইথ দ্য পলিটিক্যাল পার্টিস, ডায়ালগ উইথ দ্য ইন্টেলিজেন্সিয়া, ডায়ালগ উইথ সুশীল সমাজ, আমাদের যে সুশীল সমাজ আছে, জার্নালিস্টরা যারা আছে, এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন নিউজ পেপারের যারা এডিটর ছিল উনিও গিয়েছেন, এন্ড হি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ, কারণ অনেক বিএনপির লোক কিন্তু যায়নি, বাট আই মাস্ট সে ওয়ান থিং, হি টুক ইটস ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক হিসেবে, হি kept to his own identity and he went there, he gave his own ওনার যে বক্তব্য ছিল সেটা দিয়েছে। I may not agree with it or someone may not agree with it, that is a different thing, but he had his say। এবং উনি জানেন, ওনাকে আমরা ওখানে বলেছি যে no one is barred from giving out his opinion, বাইরে যে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা এখানে বলেছেন সেটা আপনারা বাইরেও বলতে পারেন। সো there was no begging also। সো এই একটা যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হলো সেটার কোনো অ্যাডভান্টেজ না। আচ্ছা, এইটা করতে করতে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের হয়ে উনি ওখানে গেলেন, যে উনি কিন্তু সাপোর্টেড দি দিস এইটা আপনার তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার উনি সাপোর্ট করলেন, এবং আমরাও যারা কমিটির মেম্বার ছিলাম, আমি আপনাকে বলতে পারি all of us, কিন্তু তাহলে পরে এটি যদি আমি বলি আমরা all of us supported it, that it should be there. I mean, in fact, among the members, I am the one who
who told that যে এটা 2 টার্মের জন্য করা হোক, আগামী 2 ইলেকশনের জন্য করা হোক, তারপরে একটা রিভিউ অথবা এটা না থাকা উচিত, এটা আমি বলেছি। কিন্তু আমি বলবো আজকে টু বি অনেস্ট দ্যাট যারা আওয়ামী লীগের ছিল তারা পর্যন্ত বলেছেন এটা শুধু ধরার দরকার নেই, ইট উইল ক্রিয়েট আনাদার কন্ট্রোভার্সি, এন্ড আই অলসো এগ্রি। সো আই মাস্ট গিভ দ্যাট টু দেম, তারাই কথা। ইন দ্য মিন টাইম আপনার এই জাজমেন্টটা হয়ে গেল, এগুলো আমরা মোরলেস রেডি করে ফেলেছি আমাদের রিপোর্ট। দেন কেম দিস জাজমেন্ট। এই জাজমেন্ট যখন আসলো, এই জাজমেন্টে স্ট্রেট বলে দিল দিস ইজ আল্ট্রাভায়ার্স অফ দ্য কনস্টিটিউশন এন্ড ইট ইজ ইললিগাল। জাজমেন্টের কারণে এক ধরনের বাধ্য, একদম বাধ্য। আমি আবার আসব না, এই জিনিসটা ওখানে খালি বলে দেই, কারণ এটা আবার আমার মিসইন্টারপ্রিটেশন অফ দ্য জাজমেন্ট হতে পারে, কারণ মনে করতে পারে যে আমি একটা সাইড বলছি আরেকটা সাইড বলছি না। জাজমেন্টে লিখে দিলেন যে ইচ্ছা করলে মে হোল্ড ইলেকশনস ফর অ্যানাদার 2 টার্মস আন্ডার দি অ্যাবভ সিস্টেম, যেটাকে উনি লিগ্যাল এবং আল্ট্রাভায়ার্স বললেন, এবং বললেন যে আমরা আশা করব পার্লামেন্ট আবার চিন্তা ভাবনা করবেন জজ সাহেবদের ওখানে রাখবেন কিনা। এই দুটো জিনিসও উনি I still do not understand the second part of the judgment, because আমি যদি বলে দেই যে এটি লিগ্যাল, ইট আল্ট্রাভায়ার্স অফ দ্য কনস্টিটিউশন, সেই আইনে তো আপনি যেতে পারেন। এখানে অবশ্য আইনে অনেক প্রশ্ন আছে, বেসিক স্ট্রাকচারের প্রশ্ন আছে, অন্যান্য আছে, সুতরাং এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে পারে। বাট যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, উনি যেটা বলেছেন রাইটলি বলেছেন, এত আগে কেন করলেন আপনারা, আমরা করিনি। এটা এমন একটা সার্কামস্টান্সের মধ্যে আমরা পড়েছি যে দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ, বাধ্য হয়েছে। এটা আপনার বক্তব্য। ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছ থেকে আসছে, কে করেছেন কে করেননি, আদালত করেছে, বিচার বিভাগ করেছে, অনেক রকম বিষয় আছে, কিন্তু মাঝখানে জনগণের পরিস্থিতিটা বোধহয় আপনি দেখছেন। আন্তরিক হয়ে তারা হরতাল করুক বা হরতাল করতে বাধ্য হোক, আমরা জানি যে শাসক এবং বিরোধী দলের এরকম বক্তব্য থাকে, মাঝখানে সাধারণ মানুষকে কিন্তু আমরা দেখেছি কি পরিস্থিতিতে আছে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি নিয়ে এই জায়গায় কি আমাদের আসার কথা ছিল? এখন ঘটনা পরম্পরায় কিন্তু আমরা এই জায়গাটায় এসে পড়েছি। আইন বিভাগ, শাসন বিভাগ, তারপর বিচার বিভাগের এই যে সেপারেশন থিওরি, আমরা যে তাত্ত্বিকভাবে যে বিষয়গুলো জানি, বাংলাদেশের কনটেক্সটে এসে মানে কেমন একটা তালগোল পাকিয়ে গেছে সবকিছু। এবং এই জন্যেই ইউনিক ইনোভেশনটা কিন্তু আমরা লাভ করেছিলাম, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলছে। পৃথিবীর কোনো দেশে কখনো আমরা দেখিনি এরকম সাংবিধানিক কাঠামোর মধ্যে সংগঠিত হতে, এবং সেটা হয়েছে। 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন, যে প্রচুর বিতর্ক আছে, শর্ট লিভড পার্লামেন্ট, তারা খুব দ্রুত তার সঙ্গে তড়িঘড়ি করে এই ত্রয়োদশ সংশোধনী জারি করে তারপর তার বিদায় নিয়েছিলেন। মানে বাইরে যারাই ছিলেন তারাই সবাই তখন এক ধরনের প্রতিযোগিতাও ছিল সব দলের মধ্যে, কাদের আবিষ্কার এটি, মানে জামাত ছিল যে আমরা মানে তাদের মঞ্চও ছিল কিন্তু কেয়ারটেকার মঞ্চ, এবং জনতার মঞ্চের পাশাপাশি এবং জাতীয়তাবাদী মঞ্চ তৈরি হয়েছিল, জাতীয় মঞ্চও তৈরি হয়েছিল। আমরা সবকিছু কিন্তু সেই সময়টা দেখেছি। সেই মঞ্চটি বোধহয় এখন পুরনো হয়ে গেছে। যাই হোক, আমি আসছি মাহমুদুর রহমান। আমি আনিস ভাইয়ের সাথে দুই একটা একটু শুধু সাপ্লিমেন্ট করি, তারপরে আপনি পরবর্তী প্রশ্নে যান। আনিস ভাই যেটা বলেছেন যে পঞ্চম সংশোধনীর যে রায়টা, সেটা বিএনপি আমলে হয়েছিল, ঠিক, উনি ঠিক, সিনেমা হল কেন্দ্রিক একটি সিনেমা হল কেন্দ্রিক। কিন্তু যেটা আরেকটা বিষয় যেটা আনিস ভাই জানেন, হয়তো উনি বলেননি, সেটা হলো যে প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতির কথা উনি বললেন, জাস্টিস কাইরুল হক, তিনি 1 বছর ধরে মামলা রায় না লিখে আটকে রেখেছিলেন, এবং তখন যে আপিল করা যায়নি সেটা রায় না লেখার কারণেই। আমার ব্যক্তিগত একটা বক্তব্য দিয়ে আমি এই ব্যাপারে, আপনারা জানেন যে আদালত অবমাননা মামলায় আমার 7 মাস জেল হয়েছিল, কিন্তু আমি কিন্তু রায় পাইনি সময় মতো। আনিস ভাই, রায় পাইনি এই কারণে আমি রিভিউতে যেতে পারিনি। তো এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার এখন একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে গেছে যে শর্ট জাজমেন্টটা দিয়ে দেয় কিন্তু রায়টা দিচ্ছে না, যাতে করে আপনি আরেকবার যেতে পারেন। একই ঘটনা কিন্তু ঘটানো হয়েছিল এই বেলাতেও। কাজে এটা কতটা মানে এটা ইনসাফ হলো সেটার বিচার জনগণ করবে নাকি, এটা গেল একটা। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা বললেন যে ইন দ্য মিন টাইম, মানে ওনারা যখন চিন্তা করছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার রাখবেন ওনাদের প্রস্তাবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে ওনাদের সঙ্গে দেখা করতে গেলেন, তিনি এটার পক্ষে বললেন। এখানে দুটো জিনিস বলার দরকার, যে তার মানে হচ্ছে যে রায়টা কবে হলো। এখন আমরা একটু তারিখে আসি, তারিখটা ইন্টারেস্টিং। রায় হলো 10ই মে, এই বছরের 10ই মে রায় দিল এই ত্রয়োদশ সংশোধনী।
আর আমার হাতে যে সংবিধানটা আছে এটা মুদ্রিত হয়েছে ফেব্রুয়ারি 2011, মানে এই বছরের ফেব্রুয়ারি 2011 যে 500 কপি সংবিধান ছাপানো হয়েছে তার একটা কপি আমার কাছে এসেছে। কিভাবে এসছে? ওই সাংবাদিক হিসেবে যখন সম্পাদক হিসেবে ওনাদের সাথে দেখা করতে গেছিলাম তখন একটা কপি আমাকে দেওয়া হয়েছে অফিসিয়ালি পার্লামেন্ট থেকে। সেটার 99 নম্বর ধারা, উনি ব্যারিস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার না, 99 ধারাটা আমি একটু পড়ি। 99 ধারায় বলা হচ্ছে, কোন ব্যক্তি বিচারক রূপে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিবেন না এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। আধা বিচার বিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ। তার মানে রায় লেখার আগে, রায় দেওয়ার আগে সুপ্রিম কোর্ট এই সংবিধান ছাপা হয়েছে। তো আইনমন্ত্রী কি যোগ বলে তিনি জানতে পারলেন যে 10ই মেতে এই ধরনের একটা রায় আসবে? এটার জবাব আমার জানা নাই। এই কারণেই লোকে এখন সন্দেহ প্রকাশ করে। এই দুর্লভ গ্রন্থটি প্রথম দেখছি। হ্যাঁ, দুর্লভ গ্রন্থ প্রথম দেখছেন তো, এবং দুর্লভ গ্রন্থের 99 নম্বর ধারাটা আমি দেখিয়ে দিলাম তো আপনাদেরকে। তো ও তার মানে ওনাদের যিনি এই সংবিধান ছাপিয়েছেন তিনি জানতেন কি রায় আসবে, এটাই হচ্ছে। না হলে তো এই জিনিসটা থাকার কোনো কারণ ছিল না। এটা তো ওনারা সংশোধনী করেছে। আমি আগে এটা ঠিক তো, মানে আমি যা বলছি যেটা বলেছেন এটা ঠিক, এটা ঠিক তো, প্রেক্ষাপট না প্রেক্ষাপট যাই থাকুক কিন্তু ঘটনা তথ্য ঠিক কিনা, এটা তথ্য ঠিক সেই। তো এই কারণেই এখন জনমনে সন্দেহ এসছে যে প্রশাসনের সাথে বিচার বিভাগের সম্পর্কটা কি, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে। এবং উনি যে একটু তাত্ত্বিকভাবে সেপারেশনের কথা বললেন, সেপারেশনের স্বরূপ হলো এটা। এটা অ্যাকচুয়ালি যে জিনিসটা হয়েছে 99, এটা যখন আমাদেরকে ছাপা কপিটা আমরাও পাই তখন দিস ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিং উই পয়েন্টেড আউট। এবং এটার কারণ ছিল এখানে আপনার ডিলিশন যেগুলো হয়েছে, এই 99 হ্যাজ বিন ডিলিটেড বাই দি ফিফথ অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে। ওটা হয়েছে কি আপনার পরের দিকে জাজদের আবার বাইরে কাজ করার জন্য প্রভিশন রাখা হয়েছিল সাবসিকুয়েন্টলি। হ্যাঁ, নানা জায়গায় যেতে পারতো এবং তারা এপিয়ার করতে পারতো ইন অ্যাপিলেট ডিভিশন এন্ড সো অন। তো এই জিনিসটা যখন করা হয়েছে ডিলিশন, এবং এখানে কেবল এটা না, এখানে আরো কিছু ডিলিশন এরকম ভাবে হয়েছে উইচ ডাজ নট মেক এনি সেন্স। হ্যাঁ, এটা কেবল একমাত্র এই জিনিসটা না, ইট ওয়াজ বিকজ মেকানিক্যালি ডিলিশনস ওয়ার ডান। যে ডিলিশনগুলো আপনার হাইকোর্ট জাজমেন্টে করেছে সেই ডিলিশনগুলো মেকানিক্যালি করাতে এই জিনিসগুলো এইভাবে হয়েছে। এই 99 এর মতো আরো 99 এর মতো আরো কয়েকটা, না সেটা ঠিক আছে, কিন্তু প্রধান উপদেষ্টা তো আর ফিফথ অ্যামেন্ডমেন্টে ছিল না, কিন্তু এটা তো 13 অ্যামেন্ডমেন্টের পরে। তাহলে এই জিনিসটা আইনমন্ত্রী কিভাবে জানলেন এটা বাদ যাবে? এটা আমি বলি, আপনি জানতেন না হয়তো, আইনমন্ত্রী জানেন। আমি জানি এটা আমি বলি 99 এ এটা তাদেরকে যখন 13 অ্যামেন্ডমেন্টের জন্য এই এক্সেপশনটা করতে হলো, বুঝছেন? বিকজ 99 এ বলা আছে যারা বিচার বিভাগে কাজ করবে তারা অন্য জায়গায় যেয়ে আর কাজ করতে পারবে না। এটাই ছিল অরিজিনাল 72 কনস্টিটিউশনে। এবং সেখানে তখন এক্সেপশন করা হলো এনাদের এই আপনার চিফ জাস্টিস ওই কেয়ারটেকারের। ব্যাখ্যাটি শুনবো আমরা, কিন্তু আমাদের নিয়ম মাফিক বিরতিতে যেতে হবে। দর্শক, 21 রাতের এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে ফিরে আসবো আমাদের আজকের আলোচনায়। দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকের আলোচনায়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আপনার বক্তব্য সংক্ষেপে শেষ করুন। ওই যে 99 সম্বন্ধে উনি যেটা বলেছেন, ওইটা যে জন্য হয়েছে, ইট ওয়াজ জাস্ট বিকজ অফ দ্য নর্মাল ডিলিশন। কারণ এই অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্টে যখন জাজমেন্ট দেয় এবং অ্যাপিলেট ডিভিশন যেটা এন্ডোর্স করে, সেখানে 99-এ তারা ফিরে যায় 72-তে, ওয়ার দে সে দ্যাট দে ক্যানট ডু এনি জব আদার। যদি একবার ওই জাজ হয়ে যায় তখন আর তারা অন্য জায়গায় কাজ করতে পারবে না। এবং সেটা করতে যে এই ডিলিশনগুলো করেছে ওগুলো রয়ে গেছে। অ্যান্ড এরকম যে প্রবলেম আপনার আরো কিছু আর্টিকেলের মধ্যে আছে, বিকজ ইউ হ্যাভ ডিলিটেড অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্ট, কিন্তু কিছু জিনিস রয়ে গেছে। এখন আপনারা যে সংবিধান সংশোধন কমিটি যে প্রস্তাবনা দিয়েছেন সেটিতে কি এগুলো খেয়াল করেছেন? এগুলো খেয়াল করা হয়েছিল এবং আমরা সেইভাবেই প্রপোজ করেছিলাম যে অ্যাকসেপ্টিং এনাদের এটাই করা হয়েছিল যে দে উইল বি এবল টু বিকাম
দি কেয়ারটেকার অ্যাডভাইজার, কিন্তু অবশ্য পরে ওনার জাজমেন্টের পরে তখন এভরিথিং চেঞ্জড। ধন্যবাদ। জনাব মাহমুদুর রহমান। না, আমার কথা হচ্ছে যে মানে জিনিসটা এগোচ্ছিল, বিতর্ক ছিল, কিন্তু তারপরে আমি মনে করি পদ্ধতিগতভাবে ঠিকভাবে এগোচ্ছিল। একটা কমিটি হয়েছে, উনি ওই কমিটির সম্মানিত সদস্য ছিলেন, সেই কমিটি একটা প্রস্তাব করছে, আমরা গেলাম, ওনারা যাদেরকে দাওয়াত করেছেন সবাই যায়নি, আমি গেছিলাম। আমি গিয়ে বলেছিলাম যে সংবিধান নিয়ে এত বেশি বিতর্ক হয়েছে, এখন উচিত জনগণের কাছে ফিরে যাওয়া, তার মানে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দেওয়া এবং গণপরিষদের জন্য নির্বাচনে যাওয়া, এবং এই অ্যাসেম্বলি ভেঙে দেওয়া, এই সংসদ। সেটা আমরা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা ওনাদের বিষয়, তাদের বিষয় ছিল। আমার প্রস্তাব আমি দিয়ে এসেছিলাম, এ পর্যন্ত ঠিক ছিল। যেদিন ওনারা শেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, সেদিন থেকে সিচুয়েশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। সেদিনই আমরা প্রথম শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়া পর্যন্ত, ওনাদের কমিটির একজন ব্যক্তিও কিন্তু বলেননি যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। অন্যান্য বিষয় নিয়ে ছিল, ডিবেট ছিল, বিসমিল্লাহ নিয়ে ডিবেট ছিল, রাষ্ট্রধর্ম নিয়ে ডিবেট ছিল, আমাদের সম্পাদকদের মধ্যেই কেউ কেউ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, আপনার মনে আছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন রকম ডিবেট তৈরি হয়নি যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডিবেট তৈরি করেছেন। তিনি তার মানে, আমি একটু শেষ করি, তার মানে, এবং আমি আমার একটা মন্তব্য প্রতিবেদন এটা লিখেছি তত্ত্বাবধায়ক সরকারের উপরে, যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সকল বিতর্ক নিজের কাঁধে নিয়ে নিয়েছে এবং সকল দায় দায়িত্ব, তিনি সংসদীয় কমিটি করলেন, সকল দায় দায়িত্ব তাদের থাকার কথা, তাদের প্রস্তাবের জন্য, কিন্তু সেই দায় দায়িত্ব নিয়ে নিলেন প্রধানমন্ত্রী নিজে। এবং আমি বুঝতে পারি না যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কি বাধ্যবাধকতা ছিল এই কমিটির। কমিটি করেছে কে? কমিটি করেছে সংসদ। রিপোর্ট পেশ করবে কার কাছে? সংসদের কাছে। সংসদের কাছে রিপোর্ট পেশ না করে ওনারা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করতে গেলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনারা কেন তত্ত্বাবধায়ক সরকার বদলালেন, এটার দায় দায়িত্ব। আমি দুটো কথা বলি। আদালতের নির্দেশের জন্য তো ওনাদেরই বোঝার কথা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝিয়ে দেওয়ার কথা না। উনি নিজে একজন ব্যারিস্টার, উনি ওনার তো অন্তত প্রধানমন্ত্রীর চেয়ে আইন বেশি বোঝার কথা। প্রধানমন্ত্রী বুঝিয়ে দিবেন ওনাকে যে আমি বলি, উনি ওনার অনেকগুলো কথাই আমি বলেছি, আমি নো ডিফারেন্সেস উইথ হিম, কিন্তু এই যে কথাটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, ইট ওয়াজ নট এ ফর্মাল মিটিং, এটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় হয়। দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট এখানে, স্পেশালি দ্য প্রাইম মিনিস্টার, এখানে পার্লামেন্টারি কমিটি ইজ পার্ট অফ দ্য পার্লামেন্ট, এবং সেখানে যিনি পার্লামেন্টারি লিডার আছে তার সাথে কনসালটেশন ইজ, দেয়ার ইজ নাথিং রং। ইট ওয়াজ নট এ ফর্মাল মিটিং উইথ হার, ওনার সাথে কিন্তু এটা ফর্মাল মিটিং ছিল না। উনি যে নির্দেশ দিয়েছেন, দ্যাট ইজ অলসো নট ট্রু। আই ডোন্ট নো ওয়্যার ফ্রম দি নিউজ পেপার, আমি অনেক জায়গায় দেখেছি নির্দেশ দেন, কোনো নির্দেশ দেন নাই। উই হ্যাড এ ডিসকাশন দ্যাট দিজ আর দ্য প্রবলেমস নাও, দ্যাট আমরা মনে করেছি যে এটা এইভাবে করা উচিত ছিল, বাট নাও দিস জাজমেন্ট হ্যাজ কাম। এই জাজমেন্টের কারণে এই জিনিসটা আর এখন রাখা যাচ্ছে না, দিস ইজ দ্য লিগাল পজিশন। তখন তিনি বলেছেন লিগাল পজিশন যদি হয় তাহলে লিগাল পজিশন হিসেবে যান। উনি বলেন নাই যে এটা করে দেন। উনি যেটা বলেছেন, ওনার সামনে যখন আমরা উপস্থাপন করলাম যে আমরা এতদিন চেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার রাখবো, কিন্তু জাজমেন্ট যেভাবে দিয়েছে সেভাবে এই তত্ত্বাবধায়ক সরকার আর থাকতে পারে না। যদিও সেখানে বলেছে দুইটা মে বলেছে, শুরু বলে নাই, মে বলেছে, আর দুটো টার্ম। তো আল্ট্রাভায়ার্স উনি নিজেও বলেছেন, যেটা আল্ট্রাভায়ার্স বলেছেন, যেটি লিগাল বলছেন, সেখানে আবার দুটো টার্ম করবেন কি করে। সো এগুলো উপস্থাপন, এগুলো আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরাই বলেছি যে এই সার্কামস্টান্সে যে এখানে উইথ দিস জাজমেন্ট অন দেয়ার ক্যানট বি। তবে একটা কথা থাকে, আমি এখনো মনে করি সেটা হচ্ছে যে সি এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য কান্ট্রি ইজ ফার্স্ট। ওই জাজমেন্টে লেখা আছে আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পিপল অ্যান্ড দ্য স্টেট ইজ দ্য সুপ্রিম ল। এখনো আমি মনে করি যে বিএনপি আজকে যে মেজর অপোজিশন পার্টি, যেটা আমাদের দেশে ইনফ্যাক্ট উই হ্যাভ নাও দুটা পার্টি প্রাধান্য পায়, আওয়ামী লীগ এবং বিএনপি। সেখানে আমি মনে করি বিএনপি যদি আজকে একটা আমরা বসতে পারি, বসে যে হাউ টু রিজলভ দিস ইস্যু, এই জাজমেন্ট হয়ে গেছে, এই জাজমেন্টের প্রেক্ষাপটে আমরা কি করতে পারি, আমরা ক্যান উই গো ব্যাক টু দ্য অরিজিনাল ফর্ম, এবং সেটা করতে হলে আমাদের কি কি সমস্যা আমরা সম্মুখীন হব, এই আলোচনা করলে হোয়াট মানে
রাজনৈতিকভাবে কিভাবে এটা আপনার বিএনপির ক্ষতি হয় সেটা আমি বুঝি না। আলোচনার কথা বলছেন আনিসুল ইসলাম মাহমুদ। আলোচনা তো সবসময় ওয়েলকাম, আলোচনায় কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের লিগেসিটা কি? বাংলাদেশের রাজনৈতিক লিগেসির থেকে আমরা তো কেউ বেরোতে পারছি না। বিএনপি কি করবে সেটা জব বিএনপি দেবে, বিএনপির ব্রিফ আমি এখানে নেওয়ার জন্য অবশ্যই না, কিন্তু আমি শুধু ইতিহাসের দিকে আমি নজরটা দিতে বলছি। এরকম আলোচনা প্রস্তাব বিএনপিও দিয়েছিল যখন তারা 96 সালে বিএনপি ক্ষমতায় ছিল, এবং আপনার মনে আছে তখন সান নিমিয়ান বাংলাদেশে এসেছিলেন একটা সলিউশন বের করার জন্য, এবং তার একটা প্রস্তাব ছিল, যেই প্রস্তাবের কথা এখন আবার শুনি যে সরকারি দলের কেউ কেউ বলেন যে বিরোধী দলের 5 জন এবং সরকারি দলের 5 জন এবং প্রধানমন্ত্রী থাকবেন, সেরকম একটা তত্ত্বাবধায়ক সরকার করা যায় কিনা। এক্স্যাক্টলি এই প্রস্তাব কিন্তু নিমিয়ান সাহেবের ছিল, which was rejected by the then leader of the opposition, that means today's prime minister, আজকে প্রধানমন্ত্রী সেটা রিজেক্ট করেছিলেন। এটা ইতিহাস, ইতিহাস কিন্তু আমরা পাল্টাতে পারবো না। কাজে এই যে লিগেসি, যে সরকারি দল যা বলবে বিরোধী দলের অ্যাকসেপ্ট করবে না, আর বিরোধী দল যেটা দাবি করবে সরকারি দল সেটা মানবে না, এই লিগেসি, এই বৃত্ত থেকে আমরা দুর্ভাগ্যজনকভাবে বেরোতে পারিনি। এবার একটা সুযোগ ছিল, সেই সুযোগও আমাদের চলে গেছে। আর যেটা বড় কথা, উনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী নির্দেশ দেননি, যদি নির্দেশ না দিয়ে থাকেন, প্রধানমন্ত্রীর উচিত হয় নাই নিজে মুখে বলা যে এই রায়ের পরে আর তত্ত্বাবধায়ক সরকার রাখার কোনো সুযোগ নেই। ইট ওয়াজ নট হার ডিসিশন। তিনি একটা কমিটি করেছেন, এই কথা যদি কেউ বলে তাহলে কমিটি বলবে, প্রধানমন্ত্রীর এই দায়িত্ব নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। যারা প্রধানমন্ত্রীকে এই অ্যাডভাইস দিয়েছেন, আমি মনে করি শি ইজ রংলি অ্যাডভাইস। জনগণকে ওনারা যতই বোঝাতে চান না কেন, 16 কোটি জনগণ বুঝে গেছে এটা প্রধানমন্ত্রীর নির্দেশ, এবং তার সিদ্ধান্ত বাস্তবায়নটাই শুধুমাত্র তিনি বলেছেন আলোচনা করা যেতে পারে, সেটা বলেছেন উনি একবার বলছেন যে এটার আর কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি কোট আনকোট দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রাইম মিনিস্টার। এটা এই রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আজকে উনিই বলছেন আসলে আমরা আলোচনা করি। তাহলে কোনটাকে, একজন নাগরিক হিসেবে আমি কোনটাকে সিরিয়াসলি ধরবো? একই প্রধানমন্ত্রীর মুখ থেকে দুরকম কথা শুনছি। এটা if you take it legally, strictly legally, এখানে তো আলোচনা করার অ্যাকচুয়ালি স্কোপটা খুবই কম। তারপর আমি মনে করি if there is a consensus, আমরা যদি একটা বিকল্প প্রস্তাবের কথা বলছেন, বিকল্প প্রস্তাব না, আমি বিকল্প প্রস্তাব হতে পারে, অন্য প্রস্তাব হতে পারে, এটাও হতে পারে, যদি একটা ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে পারি, and then we have to find a way out, যে আমার দেশটা তো আমাদের, এই দেশটাকে তো আমাদের বাঁচাতে হবে। এটা কোনো দলের দেশ না, এটা কোনো ব্যক্তির দেশ না, এটা দেশটা জনগণের। সুতরাং এই দেশটাকে বাঁচাবার জন্য উইল হ্যাভ টু স্ট্রাইভ ফর এ কনসেনসাস, এবং কনসেনসাস ডেভেলপ করতে হলেই আলোচনা ছাড়া কনসেনসাস তো হবে না। আমার কথা হচ্ছে যে ওই জায়গায় আই নো দেয়ার আর প্রবলেমস, যে লিগেসি বলেন, আপনার আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছি না, আস্থা নাই, আস্থাহীনতা সবকিছু আছে, কিন্তু এর উপরে তো আমাকে উঠতে হবে। ডক্টর কলিমুল্লাহ, আপনি শুনছিলেন এতক্ষণ আলোচনা। আসলে এই সংবিধান নিয়ে যে বিতর্কটা, এটা নিয়ে আমাদের একজন অ্যাক্টিভিস্ট বন্ধু তানভীর সিদ্দিকী দীর্ঘদিন ধরে কাজ করছেন, চেঞ্জ মেকার বলে তার একটা, তিনি একটা সংবিধানের সময় ছেপে বেশ বিপদেও পড়েছেন। অনেকগুলো ভার্সন আমি দেখেছি সংবিধানে তার কাছে, বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগে ছাপা হয়েছে, এবং সর্বশেষ যেটি আমাদের সম্পাদক মহোদয় আমাদের সামনে হাজির করেছেন। এই যে ব্যাপারটি, এটি নিয়ে যে কোনো নাগরিক সংক্ষুব্ধ হয়ে কিন্তু একটা রিট করে দিতে পারে, করলে আরেক রকমের সাংবিধানিক সংকট দেখা যেতে পারে দেশে। এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে খেয়াল করা দরকার। আর আমাদের ব্যারিস্টার মহোদয় যে কথাটি বলছিলেন যে আপনার কনসেনসাস, ন্যাশনাল কনসেনসাসে আপনার আলোচনা, কোনো বিকল্প ব্যবস্থা কিন্তু নেই, মানে আলোচনার মাধ্যমেই কনসেনসাসে আসতে হবে, পৌঁছাতে হবে। আর এরকম একটি নিম্ন আস্থার সমাজে আমাদের দেশ জাতিকে রক্ষা করতে হলে এই ঐকমত্য ছাড়া কিন্তু সেটা সম্ভবপর নয়। আমি একটা শুধু বলি, ওনার সাথে ওনাদের দুজনকেই সাপ্লিমেন্ট করছি, আলোচনা যে শুধু সংসদে হতে হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। রাজনীতিতে, এটা আনিস ভাই মানবেন, রাজনীতিতে ফর্মাল ইনফর্মাল আলোচনা আমার কথা হলো যে আমি যেটা আশা করি প্রধান বিরোধী দলের কাছ থেকে, যে তারা আলোচনা করুক আর না করুক মানে সরকারের সঙ্গে, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে তাদের বিকল্প প্রস্তাবটা জানতে চাই। এটা তাদেরকে কিন্তু জনগণকে জানাতে হবে। এইদিকে আমি আনিস ভাইয়ের সাথে একমত যে তাদের উচিত যে তাদের পরিষ্কারভাবে বলা যে তাদের অবস্থানটা কি, তাদের স্ট্যান্ডটা কি এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান পরিস্থিতিতে জনগণের কাছে তাদের প্রস্তাবটা কি, এটা আমি আশা করি তারা দেবেন। অন্যদিকে আরেকটি বিষয়, আপনি নাগরিক হিসাবে আপনার কাছে জিজ্ঞাসা, যে আমরা যে আস্থাহীনতার জায়গাটি দেখছি, এবং আমরা কিন্তু 1/11 এর পর এক ধরনের ঘনিষ্ঠতাও দেখেছি
উভয় দলের মধ্যে, কিন্তু আবার দেখছি যে জায়গাটিতে যাচ্ছে। কিন্তু যারা গণতন্ত্রকে নিয়ে ভাবেন, রাজনীতি করার দরকার নেই, যারা 5 বছর পর ভোট দেন এবং গণতন্ত্রকে নিয়ে ভাবেন, তারাও কিন্তু শঙ্কিত হচ্ছেন। কারণ আমরা দেখছি নানা রকম বক্তব্য আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। কিন্তু সেই ক্ষেত্রে যেমন আপনি বললেন যে বিরোধী দলের কাছ থেকে আপনি তাদের বিকল্প প্রস্তাবটি চাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে একই সাথে কি একটি ঐক্যমতের জায়গায় পৌঁছানোর জায়গা তৈরি করার ক্ষেত্রে আপনি কোনো বিরোধী দলের কাছে কোনো প্রত্যাশা আছে আপনার? না, যেমন ধরেন যে ঐক্যমত্যে পৌঁছানোর আগে তো প্রস্তাবটা আনতে হবে। তো বিরোধী দল তো এখন পর্যন্ত আমাদেরকে প্রস্তাবই দেননি। তাদের প্রস্তাবটা কি? তাদের প্রস্তাব যখন তারা টেবিল করবেন তখন তো একটা রিয়াকশন সরকারের কাছ থেকে আসবে। এখন মুশকিল হচ্ছে আপনি যে কথাটা বললেন যে এক একজন একই বিষয়ে এক একটা সিগন্যাল দিচ্ছে, সেটা বিরোধী দল থেকেও বেশি কিন্তু সরকারি দল থেকে আমরা পাচ্ছি। যেমন আনিস ভাই জানেন এই সংবিধান নিয়ে প্রথমে ছাপানোর পরে বলা হলো এটা খসড়া সংবিধান, এই শব্দটা পত্রিকায় প্রচুর এসছে। আমরা তখন বললাম সংবিধান তো খসড়া হয় না, খসড়া সংবিধান আবার কি জিনিস? তখন বলা হলো না না না, এটা খসড়া সংবিধান না, এটা কিন্তু এক একজন এক এক কথা বলছেন, ওনাদের কমিটির, আমি নাম বলছি না। তখন বলা হলো এটাই সংবিধান, এটা আমরা ছাপাতে বাধ্য হয়েছি। কেন? সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। তো সুপ্রিম কোর্ট এই সংবিধানের পরে আরো 2টো রায় দিয়েছে। 7ম সংশোধনী বাতিল করেছে। কি কি রায় দিয়েছে? 3টে রায় দিয়েছে। এই সংবিধান ছাপানোর পরে 7ম সংশোধনী বাতিল করা হয়েছে, 13শ সংশোধনী বাতিল করা হয়েছে, এবং 5ম সংশোধনী যে বাতিল করেছিল তার উপরে একটা রিভিউ হয়েছে। তা আপনারা আর একটা ছাপাচ্ছেন না কেন? তা আপনাদের তো এখন প্রত্যেকটা রায়ের পরে তো একটা করে ছাপানো উচিত ছিল। আমি মনে করি যারা ছাপিয়েছেন তারা হয় সংবিধান আর আইন বোঝেন না, না হলে তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটা সমস্যা তৈরি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে তারা এটা করেছে। ধন্যবাদ আনিসুল ইসলাম মাহমুদ। সবই আমরা বুঝছি, আলোচনা চলছে, কিন্তু এরপরেও জনগণ কিন্তু যেটি আপনিও বলছিলেন, যেটি মাহমুদুর রহমান বলেছেন, ডক্টর কলিমুল্লাহ বলেছেন, একদম সাধারণ নাগরিকরা বলছেন যে এটা অনেক পরের বিষয় ছিল, কিন্তু হয়তো আদালতের কারণে আপনারা বাধ্য হয়েছেন দ্রুত আনতে, কিন্তু তারপরেও তো এর একটা সমাধান দরকার। না, সমাধান তো করতে হবে। যেহেতু সরকারে আছেন, মহাজোটের সবচেয়ে বড় অংশ আপনাদের একটু দায়িত্ব রয়েছে। সবচেয়ে বড় কথা যেটা আমাদের সকলের স্বপ্ন, এটা যেমন সরকারি দলের স্বপ্ন, আমাদের স্বপ্ন, বিরোধী দলের স্বপ্ন, যে আমরা একটা মধ্যমায়ের দেশে আমরা পৌঁছাতে চাই এবং জনগণের ভাগ্য উন্নয়ন করতে চাই। আমরা আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনতে চাই, প্রবৃদ্ধি চাই। এগুলো যদি করতে হয়, আমি তো একটা আনস্টেবল একটা সিচুয়েশন দিতে কোনো অ্যাচিভ করা যাবে না। আমাকে স্টেবিলিটির দিকে আমরা দেখছি নতুন অধ্যায়ের সূচনা এবং সেখানে আমি বলবো যে আজকে আমরা যদি বসতে পারি, কথা উনি মাহমুদুর রহমান সাহেব একটা কথা বলেছেন, উইচ আই ফুললি সাপোর্ট, এবং অনেকের সাথে তো বন্ধুবান্ধব, আমরা তো একটা দেশের ছোট্ট একটা দেশ। আমরা ইউনিভার্সিটি যখন লেখাপড়া করেছে, আমরা এক বন্ধু হয়তো আওয়ামী লীগে আছে, এক বন্ধু জাতীয় পার্টিতে আছে, আরেক বন্ধু বিএনপিতে আছে। তো আমরা বিভিন্ন পার্টি করে বলে তো আমাদের বন্ধুত্ব চলে যায়নি, বা আমাদের মেলামেশাও বন্ধ হয়নি। আমরা মেলামেশা করছি, সব সেটা কর্মীদের মধ্যে আমাদের মধ্যেও হচ্ছে। এবং সেখানে আমরা অনেক সময় বলে থাকি, আমি অনেককে বলেছি, যে বিএনপি একটা কংক্রিট প্রপোজাল দ্যাট দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, তখন I can react that এটা লিগালি কদ্দুর পসিবল বা এটা কদ্দুর, তখন একটা আপনি যেটা বললেন যে সংসদের আলোচনা ক্ষেত্র তৈরি হবে, এবং সেটা নট নেসেসারিলি সবসময় সংসদেই যে এটা করতে হবে, ব্যাক ইয়েতে যেখানে রাজনীতিতে আসলে সবকিছুই পিছনের দরকার। ইভেন কি আমি বলি, পার্লামেন্টে কিন্তু প্ল্যানারি সেশনে কোনো আসল কাজ হয় না, এটা উই আর অলওয়েজ প্লেইং টু দ্য ক্যালেন্ডার। সেক্ষেত্রে এই আলোচনার কথা যখন বলছেন, আমরা একটা অতীতের খুব আলোচিত আলোচনার কথা স্মরণ করে দিতে চাই আপনাদের দুজনকে। আমরা আব্দুল জলিল এবং আব্দুল মান্নান ভূঁইয়ার আলোচনা দেখেছিলাম। প্রচন্ড দেশের মানুষের আশাবাদ ছিল, কিন্তু শেষমেশ কিন্তু সেটিতে কিছু হয় না। কিন্তু সেই ক্ষেত্রে বোধহয় একটা ফলপ্রসূ আলোচনা দরকার। ওই আলোচনা আমি বলি, ওই আলোচনার সমস্যাটা আমার মনে হয়, আনিস ভাই জানি না এগ্রি করবেন কিনা, ওই আলোচনার সমস্যা ছিল যে আমরা কিন্তু বলছি বিহাইন্ড দ্য স্ক্রিন আলোচনা, ওটা তো বিহাইন্ড তো না, যত সামনে অত তো টেলিভিশনের সামনে আলোচনা হবে, সেই আলোচনায় তো কোনো ফল হবে না। অত্যন্ত সম্মানিত নাগরিক, আমি নাগরিক শব্দটি উচ্চারণ করছি দায়িত্ব নিয়ে, কিন্তু এই ক্ষেত্রে আলোচনাটিও কি 1-to-1 হওয়া দরকার না, একদম শীর্ষের পরে? আমি একটা কথা বলি, আলোচনা কোনোদিন শীর্ষে আগে হতে পারে। ধন্যবাদ। আমাদের শেষ সময় দাঁড়িয়ে আছে, একদম 30 সেকেন্ড করে প্রত্যেকের শেষ বক্তব্য শুনতে চাই। না, আমার বক্তব্য হচ্ছে যে সরকারের যেটা দায়িত্ব, এখন দুটো দায়িত্বের কথা আমি বলবো। সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা যে একটা রিজিড কথা বলে ফেলেছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ভুলক্রমে বলেছেন বলে আমার ধারণা, যেটা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে এবং সেটা পাবলিকলি সরে আসতে হবে। আর
বিরোধী দলকে আবারও আমি রিপিট করি, তারা তত্ত্বাবধায়ক সরকার সলিউশনের জন্য কি চায় সেটার একটা প্রস্তাব জাতির সামনে তাদের উপস্থাপন করতে হবে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। না, আমি বলেছি যে আলোচনা ছাড়া যে কনসেনসাস, ন্যাশনাল যে কনসেনসাসের কথা বলছি, সে আলোচনা ছাড়া সম্ভব না। তো আমাদেরকে বসতে হবে, সেটা বিহাইন্ড দ্য সিন বসে, এবং দুটো কংক্রিট প্রপোজাল যদি আজকে যদি বিরোধী দল কংক্রিট প্রপোজাল দেয় সেটা নিয়ে, এবং সত্যিকার অর্থে মানে উইথ অল গুড ইন্টেনশনস এই ডিসকাশনটা হতে হবে। ধন্যবাদ। ডক্টর কলিমুল্লাহ, আপনার বক্তব্য শেষ করবেন। আমি একটু অতীত ইতিহাসের দিকে যদি তাকাই, পাকিস্তান আমলে একটা সাংবিধানিক সংকট এরকম তৈরি হয়েছিল, তমিজউদ্দিন খানের কথা আপনাদের জানা আছে, এবং ব্রিটেনের রানীকে পর্যন্ত আহ্বান করা হয়েছিল মীমাংসা করার জন্য। তা আমাদের ইতিহাসে আমরা সার্মিনিয়ানের আগমন দেখেছিলাম। তা আমরা চাই না যে ওই রকম একটি পরিস্থিতি তৈরি হোক, সবার মধ্যে সুবুদ্ধি ফিরে আসুক এবং আমরা ঐকমত্যে পৌঁছতে। ধন্যবাদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ধন্যবাদ অধ্যাপক কলিমুল্লাহ, ধন্যবাদ মাহমুদুর রহমান। দর্শক, আজ 21 রাত এ পর্যন্তই। আদতে বোধহয় এই সংবিধানটির প্রকৃত মালিক এদেশের জনগণ, যারা 5 বছর পর পর ভোট দেন এবং হাতের আঙুলে কালো কালির দাগ নিয়ে ঘরে ফেরেন, এবং তারাই সরকার তৈরি করেন, সরকার আসে যায় তাদের ভোটেই। এবং এই বিষয়টি যদি আমাদের যারা এই বিতর্কে রয়েছেন তারা খেয়াল করেন, রাষ্ট্র বোধহয় উপকৃত হয়, জনগণ উপকৃত হয়। আর একই সাথেই আমরা আরেকটি কথাও স্মরণ করতেই পারি যে যখনই সরকারে থাকবেন তারা যদি মনে করেন জনগণ প্রজাতন্ত্রের কর্মচারী, সেটি বোধহয় এক ধরনের বিভ্রান্তি হয়ে দাঁড়ায়। আর শেষ কথা হচ্ছে, খুব অপ্রচলিত একজন লেখক সুবিমল মিশ্র একটি অসাধারণ বাক্য লিখেছিলেন যে মানুষ কখনো সেই অস্ত্র তৈরি করতে পারেনি যা শুধু একদিকে গুলি ছোড়ে। সুতরাং এই বিষয়টি যদি আমাদের রাজনীতিকদের মাথায় থাকে, নিশ্চয়ই আমরা এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারব।